গত দুটি নির্বাচন নিয়ে বিতর্ক আছে। এবারও বিএনপি সহ 16টি দল নির্বাচনে অংশ নিচ্ছে না। আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় আরো নতুন কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখেন কিনা এই নির্বাচনের ফলে? এই নির্বাচনে জাতীয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে কিনা? আমার নাম মহিউদ্দিন, আমি ডেইলি স্টার পত্রিকায় কাজ করি। ধন্যবাদ। Thank you for your questions. May I answer in English so that all understand? Or you expect me to answer in Bangla? আচ্ছা, ঠিক আছে, আমি বাংলাতে উত্তর দিচ্ছি। বিভিন্ন জন, আপনি যেটা বলেছেন, অনেকে নির্বাচনকে সিলেকশন বলছে। শুধু সিলেকশন নয়, আরো অসংখ্য অভিষিক্ত করে অনেকে বক্তব্য দিচ্ছেন। যারা বক্তব্যগুলো দিচ্ছেন তারা তাদের নিজস্ব বোধগম্যতা থেকে, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এই বিশেষণগুলো প্রয়োগ করছেন। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করে জানিয়েছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচনটা আয়োজন করা। রাজনৈতিক কোনো বিতর্কে জড়িত হওয়া বা সম্পৃক্ত হওয়া আমাদের কাজ নয়, আমরা হচ্ছি না। আমরা নির্বাচনটাকে নির্বাচনের মতো করে আয়োজন করতে চাচ্ছি। কাজে যে বিতর্কের কথা বলেছেন, সেই বিতর্কটা রাজনৈতিক পরিমণ্ডলে এটা থাকবে। এর হয়তো সুরাহা রাজনীতিবিদরা এক সময় করবেন। আমাদেরকে অনুগ্রহ করে সহযোগিতা করবেন নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে আয়োজন করতে। এই দুটো প্রশ্নের মধ্যে আপনি করেছিলেন। থ্যাংক ইউ। প্লিজ। গ্রহণযোগ্যতার ব্যাপারে, গ্রহণযোগ্যতা আগাম এবং গ্রহণযোগ্যতার কোনো সুস্পষ্ট মানদণ্ড থাকে না। এটা একটি আপেক্ষিক বিষয়। কেউ বলবেন চমৎকার গ্রহণযোগ্য, কেউ বলবেন একেবারেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা চেষ্টা করব, আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করব নির্বাচনটাকে সর্বাধিক গ্রহণযোগ্য করে তুলতে। যে জন্য আজকে এখানে দেশি এবং বিদেশি অবজারভাররা আসছেন, মিডিয়ার প্রতিনিধিরা আসছেন। দৃশ্যমানতার মাধ্যমে স্বচ্ছতাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা তারা করবেন, যাতে করে জনগণ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাটা দেখতে পান। ওতে করে হয়তো আমরা আস্থাবান বা আমরা বিশ্বাস করি যে ক্রেডিবিলিটিটা ফুটে উঠবে। আমরা আশাবাদী এটা দেশে এবং বিদেশে ক্রেডিবল হবে। থ্যাংক ইউ। প্লিজ। স্যার, আমার নাম বেলায়েত হোসেন, আমি এখন টেলিভিশনে কাজ করি। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে বিশেষ করে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত গণমাধ্যম কতটা অবাধে দায়িত্ব পালন করতে পারবে এবং গণমাধ্যমের জন্য আপনাদের কি কি নির্দেশনা আছে, এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে একটু বলবেন। এর পাশাপাশি আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, শুরু থেকেই আপনারা এই যে গোটা জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে লজিস্টিক সাপোর্টগুলো সরকারের কাছে চেয়েছেন, বিশেষ করে আপনারা 300 আসনে সিসি ক্যামেরা ব্যবহার করতে চেয়েছিলেন, ইভিএম ব্যবহার করতে চেয়েছিলেন, কোনোটিই আপনারা শেষ পর্যন্ত আনতে পারেননি। এই অবস্থায় আপনারা আসলে এই পুরো নির্বাচনটাকে আসলে কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন, কতটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন? ধন্যবাদ স্যার। এটা ভবিতব্য বলতে পারবে, কতটা নিয়ন্ত্রণ করতে পারবো, কতটা নিয়ন্ত্রিত হবে। সর্বাত্মক চেষ্টা গ্রহণ করা হচ্ছে এবং নির্বাচনের জন্য যে বিষয়গুলো আয়োজন করতে হয় সেগুলো আয়োজন করা হয়েছে। তবে এটা অনস্বীকার্য যে নির্বাচনের যেহেতু একটা বিরোধিতা রয়েছে, কোনো একটি পক্ষ তারা নির্বাচন বর্জন করছেন এবং প্রকাশ্যে ঘোষণা দিয়ে বর্জনের পাশাপাশি কার্যত প্রতিহত করার চেষ্টাও করছেন। সেই দিক থেকে নির্বাচনটাকে খুব শান্তিপূর্ণভাবে উঠিয়ে আনাটা ক্ষেত্রে কিছুটা সংকট দেখা দিতে পারে। এই বাস্তবতাটা আমরা অস্বীকার করছি না। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা যে সমস্ত প্রস্তুতি নিয়েছি, আমরা সেগুলোকে মোকাবেলা করেই আশা রাখি যে নির্বাচনটা প্রতিরোধ থাকা সত্ত্বেও, বিরোধিতা থাকা সত্ত্বেও উঠে নির্বাচনটা জনগণের অংশগ্রহণে, ভোটারদের আগমনে উঠে আসবে। তো আবারও সেই জায়গাটা আপেক্ষিক, মানে কি পরিমাণ ভোটার আসবেন, কি পরিমাণ অংশগ্রহণ হবে, সেটার চূড়ান্ত মূল্যায়নের জন্য আপনারা আরো 48 ঘন্টা একটু অপেক্ষা করুন এবং মূল্যায়নটা সেই সময় আপনারা করুন। আমি এটা আপনাদের কাছে এই প্রত্যাশাটা রাখছি। আবারও বলছি, আপনারাও যে কথা বলেছে
যে প্রকৃত সত্য তুলে ধরার জন্য আপনারা আপনাদের ক্যামেরা, আপনারা আপনাদের ছবি গ্রহণ ইত্যাদি অব্যাহত রাখেন, যাতে মানুষ একটা সঠিক সিদ্ধান্ত গণমাধ্যমে সম্প্রচারিত যে তথ্যগুলো ওর ভিত্তিতেও যেন দেশের জনগণ প্রকৃত অবস্থা জানতে পারেন এবং একটা কারেক্ট জাজমেন্ট তারা ফর্ম করতে পারেন। ধন্যবাদ। Excuse me, sir. My name is Devdeep Purohit, and I work with the Telegraph newspaper in India. I have just two questions. My first question is: this election is held, in a cloud of uncertainty because a lot of questions are being raised about the elections. So my first question is: I want to know from you what, according to you and the Election Commission, is the biggest challenge that the Bangladesh Election Commission faces. This is my first question. And second question is about the voter turnout. The last election had more than 80% voter turnout. The one before that had around 39%. So what, according to you, will be the percentage that will make you and the Commission satisfied with the level of turnout? Thank you, sir. Well, as regards the percentage, let me clarify to you that Bangladesh, it's very difficult to say what will be the percentage of turnout, how many voters or what will be the percentage of voters turn up. It's very difficult to predict right at this moment. But as our system is FPTP system, first past the post system, the legal meaning of which whoever gets the highest number of votes, the material, what has been the turn up, the person getting the majority votes stands elected. That is the system. Legally speaking, even if the percentage is not satisfactory, say for example 10% or 20% or 30%, still from the legal perspective or legal standpoint, there will be nothing incorrect that will have to be legally accepted. But you may raise the issue of legitimacy. If only 2% voters do turn up, election will be there. But the legitimacy of the election may certainly be subject to controversies, criticism, etc. That must be kept in mind. And our challenge is, it is going to be a big challenge. Generally what happens in Bangladesh, only in 2014, the election was boycotted beforehand, and the election was challenged by a major and certain other political parties. As a result of that, 2014 election had to face certain unhappy challenges. There has been incidents of arson. There had been certain killings as well. That was the only election which was challenged beforehand. But if we look back 100 years, it never happened that an election beforehand was challenged. All the elections were universally accepted to be participated by the intending candidates. Even in 2018 election, which many of you may say was controversial, that was also not challenged before the election was held. It was only after a few days of the end of the election, certain controversies raised, and the election received a bad public perception. I don't like to go into that, but this time, certainly, I have no hesitation to say that a sort of challenge is ahead, because certain incidents have already occurred. A major political party, together with alliance parties, they are physically and very formidably campaigning against the election. We didn't mind if the political parties do campaign against the election peacefully. We believe that to be within the framework of our national constitution, where the fundamental political rights are guaranteed. But we have made it clear to all, including the opposition political parties who are campaigning against the election, that you may peacefully campaign against election to form public opinion,
not to go to polling stations, but it will be an offense if we physically resist the election, if we prevent the voters from going to the polling stations. It is a fundamental right of a citizen to go to polling station, cast his vote, and it may be your fundamental right to speak to the people or campaign to the people that this election is going to be a bad election, you please do not go to the polling stations. So we have to face a challenge if the opposition political parties resort to vandalism, arson, physical forces to resist the election. I agree that a chance like that cannot be totally ruled out. Thank you. স্যার, আমার নাম আহমদ ফয়েজ, আমি নিউ এজ পত্রিকায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে দেখতে পাচ্ছি? আমি আপনার এই পাশে আছি স্যার। আচ্ছা, So, এই আলোগুলোর জন্য খুব অসুবিধা হচ্ছে। এনিওয়ে, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যেই ইলেকশনের জন্য সবকিছু অলরেডি সেট, আপনারা আগামীকালকে ইলেকশন অনুষ্ঠান করতে যাচ্ছেন, বাংলাদেশে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের যে ডেলিগেশন ভিজিট করছে, তারা গত সপ্তাহে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে একটা বৈঠকে প্রশ্ন করেছে যে আগামী নির্বাচনে বিরোধী দল অপোজিশন কে হবে। দ্যাট মিনস কারা ক্ষমতায় আসছে, রুলিং পার্টি অলরেডি সেট, তারা জানছে যে কারা জিততে যাচ্ছে, সেটা ডিটারমাইন্ড, সেটা ডিসাইডেড। এবং গ্লোবাল মিডিয়া হেডলাইন যদি আপনি দেখেন, সেখানে বলছে যে বাংলাদেশে আওয়ামী লীগ আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ সেট টু বি ইলেক্টেড ফর হার 4th consecutive terms. সো ইন দ্যাট কেস, আপনি যে ইলেকশনটা আয়োজন করতে যাচ্ছেন, সেই ইলেকশনের রেজাল্ট জানা, সেই ইলেকশনের রেজাল্টের জন্য আমরা এখন অপেক্ষায় আছি বিরোধী দল কি হবে। এইরকম একটা ইলেকশন আপনাদেরকে খানিকটা বিব্রত করে কিনা? থ্যাংক ইউ। আমি বাংলাতেই উত্তর দিচ্ছি আপনাকে, যেহেতু আপনি বলেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের যারা রিপ্রেজেন্টেটিভ, ওরা হয়তো আমাদের সরকার বা কারো কাউকে প্রশ্ন করেছিল যে আসন্ন নির্বাচনে সংসদে বিরোধী দল কে হবে। এই প্রশ্নের আমার সরাসরি উত্তর হচ্ছে, এটা মোটেই আমাদের জন্য বিবেচ্য বিষয় নয়, এটা পলিটিক্যাল ইস্যু। সংসদ কিভাবে গঠিত হবে, সংসদে ট্রেজারি বেঞ্চ কে হবে, বিরোধী দল কে হবে, সংসদ নির্বাচন যদি সম্পন্ন হয়ে থাকে এবং সংসদ সদস্যরা কিভাবে, কোন দল থেকে বা স্বতন্ত্রভাবে কিভাবে নির্বাচিত হয়ে আসবে, তখন সংসদের ভিতরে সংসদ সদস্যরা বসেই সেটা নির্ধারণ করবেন। সেখানে নির্বাচন কমিশনের কোনো কিছু বলার এখতিয়ার নেই, এবং আমরাও ওটাকে গুরুত্বপূর্ণ মনে করি না যে সংসদ কিভাবে গঠিত হবে, এবং এই ধরনের প্রশ্নে আমরা মোটেই বিব্রত বোধ করি না, এবং এই প্রশ্ন আমাদেরকে করাও হয়নি। থ্যাংক ইউ। Good afternoon, sir. Saurabh from New Delhi Television, India. My question, I'm right in front of you, sir. Yes, please. So the question was that you did mention the challenges that you faced before the election already, in terms of a call of a boycott of election, and also I think yesterday we witnessed an incident of arson. Now, in such a situation, how are you going? What are you going to tell voters to ensure that they reach voting booths? Because I think participation is the primary sort of measure of legitimacy of an election. So to ensure that there's confidence and that people actually turn up at the voting booth, because there seems to be some worry about that as well. And I think you mentioned it yourself. So what are you going to tell the voters to sort of come out, vote? এই লাইটটা বন্ধ করে যায় না, দরকার কি? এই দুটো লাইট বন্ধ করে দেন না, বা ডাউন করে দেন। ওকে। You see that election commission is EMB, election management body. Its functions are well determined by Constitution as well as certain statutes. We have certain rules as well under the major statutes. Election Commission has one minor duty to encourage the voters to come up
to the polling stations and cast votes is, I said, a minor duty because it never happened before that the voters do not feel interested to come to polling stations. The voters are always very interested, and their interest comes out of the persuasion by the candidates. So election will be held in 300 constituencies. Each constituency may have 5, 6, 7 candidates. So it is the rather urge of the candidates to go to the doorsteps of the voters and to persuade them to come to the polling stations and cast votes in their favor. So that is how the voters in our constituencies, in towns as well as villages, is constantly persuaded by the candidates, and they take it quite joyously. And in Bangladesh, election or voting is always a festivity. If you learn the history of Bangladesh polling system, that for the last 100 years or more, even the women very massively participated in going to the polling stations and casting votes, because that is considered to be a day of festivity. And still from the side of, but this time a little crisis is going to happen, because one major group of political leadership say, don't go to polling stations. Another major group of politicians say, no, come to the polling stations and show to the people that voters have turned out. Yes, had that not been, it is being told by us as well as the ministers of the ruling party that had BNP participated in the election would have been more competitive, more inclusive, and more festive. That is the reality. But unfortunately, I must say, this time, that understanding or that solution among the political parties did not happen before the polling schedule was declared by the Election Commission. So, from our end, we always encourage people to come to the polling stations in all elections. This time also we are through media we have made TVCs where you will see that different small dramas or something plays, that one man is telling another man, let's go to cast our votes. Well, this is happening all throughout the day. And we believe from the end of the Election Commission, this message goes to the general voters that they should come to the polling stations, and it is their sacred, responsible political duty and responsibility to come to polling stations, to cast votes, and to elect representatives, so that the republic is ruled by the elected representatives of the people, since it is a republic. Thank you very much. স্যার, আমি কাজী জেবেল, আমি যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার। আমি আপনার ডান পাশ থেকে বলছি। হ্যাঁ, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিস বলছে যে আজকে সকাল 10টা পর্যন্ত, গতকাল রাত থেকে আপনার 16 ঘন্টায় 8টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 6টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে যে আগামীকালকে ভোট, তার আগের দিন যেভাবে যানবাহন এবং ভোট কেন্দ্রগুলোতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে, সেটি আগামীকাল যে ভোট গ্রহণে কি ধরনের প্রভাব ফেলতে পারে, এবং এটি ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা এই ইলেকশনে যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন, সেখানে এই মেজারমেন্টটি রয়েছে কিনা, যেখানে যেরকম অগ্নিকাণ্ড ঘটনা বা প্রতিকূলতা যে আছে সেই মেজারমেন্টটি রয়েছে কিনা, অথবা এখান থেকে আপনারা বাড়তি কোনো ব্যবস্থা নেবেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এই কমিশন আসার পর বারবারই বলেছিল যে বিএনপি সহ সকল দল নির্বাচনে আসবে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে 16টি দল নির্বাচনে অংশ নেয়নি। সেক্ষেত্রে কি আপনারা মনে করছেন যে আপনারা যে আশাবাদ প্রকাশ করে আসছিলেন সেটি পূর্ণতা পাচ্ছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে। জি, আমি আপনার চমৎকার প্রশ্নের জন্য ধন্যবাদ।
আগুন দেয়া হচ্ছে। গত রাতেও আমরা দেখেছি 2 আওয়ার হরার দিয়ে একটি চলন্ত ট্রেনে অগ্নুপাত ঘটেছে, 4 জন কি 5 জন নিহত হয়েছেন। অত্যন্ত বেদনাদায়ক সেই দৃশ্য আমাদেরকে অবলোকন করতে হয়েছে। আমরা সাধারণত বিশ্বাস করি কথায়, আমাদেরকে বলা হয়েছিল একটি দল, কে আগুন লাগিয়েছে আমি আবারও বলছি আমি জানি না, কারা করছে তাও জানি না। কেউ কেউ অনুমান করতে পারে বা অনুমানের সপক্ষে কিছু ভিত্তি থাকতে পারে। দেশে হরতাল চলছে, দেশে অবরোধ চলছে, এর মধ্যেও যখন ওই ঘটনাগুলো ঘটছে অনেকে হয়তো কাকতালীয়ভাবে ওর সাথে ওকে সম্পৃক্ত করতে পারেন। সেটি সত্য হতে পারে, সত্য নাও হতে পারে, কিন্তু এটা সত্য যে যানবাহনে অগ্নিকাণ্ড ঘটছে, ভোট কেন্দ্রেও অগ্নিকাণ্ড দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন সংকটটার কথা আগেই বলেছি, একটি বড় রাজনৈতিক দল তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। পরিশেষে তারা একটি প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে যে তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনের বিরুদ্ধে প্রচারণা করবে, অর্থাৎ কোনো সহিংস পন্থায় নির্বাচনকে রেসিস্ট করবে না, যেটা আমরা বিশ্বাস করেছিলাম। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল তাদের শীর্ষ পর্যায় থেকে যখন এ ধরনের ঘোষণা দিয়ে থাকে সেটাকে বিশ্বাস করাই উচিত। আমরা মনে করেছি যে কোনো সংকট হবে না, নির্বাচন কেন্দ্রে যেতে মানুষকে নিরুৎসাহিত করা হবে, কিন্তু নির্বাচন কেন্দ্রে যেতে মানুষকে বাধাগ্রস্ত করা হবে বা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হবে, এমনটি হয়তো হবে না। এটি এমনও হতে পারে অগ্নিকাণ্ড বিভিন্ন সহিংস ঘটনার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হতে পারে, কিন্তু এটি নিঃসন্দেহে অপরাধ, গুরুতর অপরাধ। যে কোনো অগ্নিকাণ্ড একটি বড় ধরনের গুরুতর অপরাধ। এখন গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি, কোনো দল রাজনীতিতে মতভেদ হতে পারে, মতদ্বৈততা হতে পারে, সেটি রাজনৈতিক নেতৃবৃন্দকে বসে সংলাপের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে সেই সংকট নিরসন করতে হবে। নির্বাচন কমিশনকে এই দায়িত্ব দেওয়া হয়নি, নির্বাচন কমিশন জোর করে বা কেড়ে এই দায়িত্ব নিতেও পারে না। কাজে আমরা যেটা দেখেছি, আপনার সাথে আমরা একমত যে আগুন ইত্যাদি দেখে আমরাও দুঃখ ভারাক্রান্ত, আমরা ব্যথিত, যাদের মৃত্যু হচ্ছে, যারা আহত হচ্ছে, আমরা সহমর্মী। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কোনো দল যদি এটা করে থাকে, কোনো সংগঠন যদি এটা করে থাকে, এটা অমার্জনীয় অপরাধ বলে আমি নির্দ্বিধায় বলবো। স্যার, আমি আরেকটি প্রশ্ন ছিল কি আপনার 16টি কি ঠিক আছে, সেটা হয়তো আমি স্কিপ করে যাচ্ছি, আর কেউ বলবেন? আমি ইকরামুল হক সায়েম, স্যার এটিএন বাংলায় কাজ করি। আপনারা দায়িত্ব নেওয়ার পরে যে বিষয়টি নিয়ে বেশি চিন্তিত ছিলেন সেটি হচ্ছে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকা, এবং আপনারা বলেছেন যে আস্থা ফিরিয়ে আনাই আপনাদের মূল চ্যালেঞ্জ, যেটি আপনারা রোড ম্যাপে উল্লেখ করেছেন। কিন্তু নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে এসে এটা স্পষ্ট যে আপনারা একটা বড় গোষ্ঠীর ভোটার হোক, রাজনৈতিক দল হোক, বড় অংশের আস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। আসলে এই দায়ভারটা কার? এই দায়ভারকে আপনারা এড়াতে পারবেন যে আস্থা ফিরিয়ে আনতে পারেননি, এবং একই সাথে আগের নির্বাচনগুলোতে যে বিতর্ক ছিল সেই বিতর্কের কারণে আগের নির্বাচন কমিশনগুলো যেভাবে আস্থা সংকটে পড়েছিল, একই সংকটে আপনি এবং আপনার কমিশন পড়ছে কিনা? একটি বিষয় দেখুন, নির্বাচন কমিশনকে অসীম ক্ষমতার অধিকারী মনে করা হয়। যেমন যদি সমঝোতা না হয় আগামী 50 বছর পর্যন্ত আমরা নির্বাচন স্থগিত করে রাখতে পারি, সেদিক থেকে একটা পাওয়ারও হবে। যারা ক্ষমতায় আছেন ওরা আরো 50 বছর ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু তা নয়। নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সুস্পষ্টভাবে সংবিধান ও আইন দ্বারা নির্ধারিত। একটা নির্ধারিত পদ্ধতিতে, একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাকে নির্বাচনটা করতে হবে। আমাদের উপর অনাস্থা, আরেকটা রাজনৈতিক দলের উপর অনাস্থা, সেটাও আমি বুঝে উঠতে পারছি না। নির্বাচন কমিশন কি করবে? নির্বাচন কমিশন কি কোনো একটি শক্তিশালী রাজনৈতিক দল? আমার মনে হয় না নির্বাচন কমিশন দেশের কোনো একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল।
নির্বাচন কমিশন নির্মোহ থেকে, নিরপেক্ষ থেকে তার উপর আরোপিত দায়িত্বটি পালন করবে। অনাস্থায় যদি বলেন, আমি বিশ্বাস করব এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা অনাস্থার একটি সৃষ্টি। নির্বাচনের কমিশনের উপর আস্থা থাকুক বা আস্থা না থাকুক, আর যদি আপনি বলেন এটাই নির্বাচন কমিশনের উপর আস্থা বাড়িয়ে দিবে, আমরা যদি আগামী 10 বছরের জন্য নির্বাচনটা বন্ধ করে দিই, আপনারা এই 10 বছর ধরে চেষ্টা করুন নিজেদের মধ্যে সমঝোতা সৃষ্টি করতে। কোনো আইন বিশেষজ্ঞ কি আছেন যিনি বলবেন যে হ্যাঁ, নির্বাচন কমিশনের এটাই উচিত এবং সংবিধানে নির্বাচন কমিশনকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে? যদি ক্ষমতা দেওয়া হয়ে থাকে তাহলে 10 বছরের জন্য আপনারা আগে সমঝোতা করুন, 10 বছরের জন্য নির্বাচন স্থগিত করে দেওয়া হবে। কাজে এই ধরনের প্রশ্ন, একজনের দায় আরেকজনের উপর চাপিয়ে দেওয়া, এটা সমীচীন বলে আমি মনে করি না। দায়ভার নেওয়ার প্রশ্ন, আমি দায়ভার নিব, আমার উপর যে দায়িত্ব নির্বাচন আয়োজন করা, সেখানে যদি পক্ষপাতিত্ব, কারচুপি, ভোট চুরি, তারপরে আপনার যেটা পেশি শক্তির ব্যাপক ব্যবহার হয়, সেখানে কিছুটা দায়ভার আমাদের উপরে এসে উঠবে। কারণ হচ্ছে নির্বাচন কমিশন, তারপরেও বলবো, এককভাবে নির্বাচন অনুষ্ঠান করে না, করতে পারে না। নির্বাচন কমিশন 5 জনকে নিয়ে, আর আমার হয়তো 1200-1400 কর্মচারী আছে। নির্বাচন কমিশনের একজন কর্মচারীও পোলিং এর সাথে সম্পৃক্ত থাকবেন না। নির্বাচনটা মূলত পোলিং। আমরা যত কিছুই যে হিউ অ্যান্ড ক্রাই যেটা হয়েছে, সেটার পরিসমাপ্তি হবে আগামীকাল সকাল 8টায় যখন পোলিং শুরু হবে, সেটাই প্রকৃত নির্বাচন। আর সেটাই পোলিং যেটা শুরু হবে, যেটা 4টায় শেষ হবে বা 5টায় শেষ হবে বা 6টায় শেষ হবে, সেই পোলিং এর মধ্যে যদি ভোট চুরি, কারচুপি এবং যে সমস্ত অনিয়ম হয়ে থাকে সেগুলো যদি ব্যাপক ভিত্তিতে হয়, তাহলে আমরা চেষ্টা করছি তার কিছু দায়ভার আমাদের উপর পড়বে। কিন্তু রিটার্নিং অফিসার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারা এই জিনিসটা নিয়ন্ত্রণ করবেন, কিন্তু তারাও ভোট কেন্দ্রের ভিতরে থাকবেন না। ভোট কেন্দ্রের সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছেন পোলিং প্রিজাইডিং অফিসার। সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন প্রিজাইডিং অফিসার, তিনি ভেতরে থাকবেন। তাকে বারবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে যে এটা তার গুরু দায়িত্ব, কেন্দ্রের ভিতরে কোনো অনিয়ম, অনাচার, ভোট চুরি, স্ট্যাম্পিং এবং স্টাফিং অফ ব্যালট বক্সেস, এগুলো যেন না হয়, সেই দিকে তার যে দায়িত্ব রয়েছে সেটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এবং তারা সকলেই কিন্তু রাষ্ট্রীয় কর্মচারী, বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারী। আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম বা অপটিমাম প্রশিক্ষণ তাদেরকে দিয়ে সচেতন করতে, তাদেরকে সেন্সিটাইজ করতে, বুঝতে যে এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ। কাজে সেদিক থেকে দায়ভারের যে প্রশ্ন আসছে, এই দায়টা আমাদেরকে না, আপনাদেরকেও শেয়ার করতে হবে। কারণ আপনাদেরকেও একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা ক্যামেরা নিয়ে করবেন অনিয়ম কি হচ্ছে। আমি বলেছি ভোট কেন্দ্রের ভিতরে যারা অবজারভার এবং যারা মিডিয়া পিপল, তাদের অবাধ অধিকার থাকবে। এর বাইরে প্রবেশ করতে পারবেন কেবলমাত্র রিটার্নিং কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা, প্রার্থী নিজে, প্রার্থীর ইলেকশন এজেন্ট আর ভোটাররা। এর বাইরে কেউ ওখানে ঢুকে যত্রতত্র ঘোরাঘুরি করতে পারবেন না। সেই জিনিসটা আপনারাও দেখবেন। নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার ক্ষেত্রে যারা মিডিয়া কর্মী, তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব রয়েছে। অর্থাৎ যেটাকে আমি বলি স্বচ্ছতা, দৃশ্যমানতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাটা যদি জনগণের কাছে তুলে ধরা যায়, তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও ক্রেডিবিলিটিটা বেড়ে যেতে পারে। আবার এটাও যদি তুলে ধরা যায় যে নির্বাচন কেন্দ্রের ভিতরে আদতে কোনো নির্বাচনই হচ্ছে না, সম্পূর্ণটা দস্যুতা হচ্ছে, সেটাও তুলে ধরতে পারেন। এবং লেট পিপল হ্যাভ এ প্রপার পার্সপেক্টিভ অফ দ্য সিচুয়েশন, যাতে তারা একটা কারেক্ট জাজমেন্ট তৈরি করতে পারে। আমি একটি প্রস্তাব করছি, যারা আমার দেশের সাংবাদিক এবং অবজারভাররা আছেন সম্মানিত, তাদেরকে বাদ দিয়ে যারা বিদেশ থেকে এসছেন, মে আই রিকোয়েস্ট, you have heard a lot of questions to be raised by my Bangladeshi journalists and observers. I would rather prefer to have questions from foreign journalists and media people. Hi sir, this is Sayyida Shabana from PTI, and my question to you You are is from? PTI, that is Press Trust of India. I see.
And my question to you is that when we're talking about free and fair elections and then political responsibility, as you have said, but then at the same time during the campaigning and all, certain incident has been witnessed, that is violence. And yesterday also the incident has been reported. So in that case, if the voters come out to the polling station to booth, where does their security lies? And the second thing is that how challenging is for the election commission to tackle the situation if the situation turns volatile? Thank you, sir. Excuse me, madam. Excuse me. Could you please once again repeat a little bit? Please repeat a little slow so that I can grasp your question. Sir, when you say the Just 1 minute. Just 1 minute. Sorry. Yes. Yes, madam. Yeah, hi sir, when you said about free and fair elections and then it's a political responsibility that voters should come out and vote. But there has been an incident during the campaigning also, certain violence has been reported, and yesterday also we had seen some incident. So in that case, if the voters come out to the polling station and certain incidents do happen, who is going to take the responsibility of the safety and security of the voters? And second question to you is that how prepared is the election commission to tackle this situation if such kind of untoward incident happens tomorrow during the time of polling? That's it, sir. Thank you. You refer to the violence. Yes, certain incidents of violence have been repeated, and one issue is violence is visible. And the voters, I believe, that are aware of the violence. There is no doubt that if violence is repeated continuously, that may have a negative impact upon the voters in turning up in polling stations. I have no hesitation to admit that. But from our side, we have engaged 800,000 law enforcement people, all well armed, who will be on duty during the polling time to ensure security and safety of people. And may I tell you that this type of some incidents of violence always happens. In spite of that, polling takes place. If I refer to you that recently, about 4 or 5 months back, when we had been holding our local council elections, and about 1,000 elections we held, there had been certain incidents of violence, but no casualty did happen. Just during that time in West Bengal, the Panchayat elections were held, and 40 people were killed in Panchayat election in West Bengal. I don't mean to say that India does not have good democracy. India has an excellent democracy in Southeast Asia. In spite of that, election is such an event that this type of sporadic events may happen, but from our end, we will be taking maximum precaution to prevent that type of likely incidents. And please hope and stay to see that election happens relatively in a good manner. Thank you, madam. স্যার আমি নাজমুল হোসেন বলছিলাম দীপ্ত টেলিভিশন থেকে আমি আরিফ দীপ্ত না I will come back to you. Please take your seat. আমি